2024 সালে দুর্গাপুজোতে 3টি বাংলা সিনেমা রিলিজ হয়েছে, যথাক্রমে টেক্কা, বহুরূপী ও শাস্ত্রী। ইতিমধ্যে 3টি সিনেমাকে নিয়ে ইউটিউবে অলরেডি অনেক রিভিউ ভিডিও তৈরি হয়েছে, তাই নতুন করে রিভিউ ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এর মধ্যে দুটো সিনেমাকে অলরেডি দেখে নিয়েছি, টেক্কা এবং বহুরূপী। আমি একটু দেবভক্ত মানুষ, তাই অন্য সব দেব ফ্যানদের মতো আমিও সর্বপ্রথম চলে গিয়েছিলাম দেবদার টেক্কা সিনেমাটিকে দেখতে। আর টেক্কা সিনেমাটি দেখার পর ভেবেছিলাম টেক্কা সিনেমাটিকে নিয়েও একটি রিভিউ ভিডিও বানাবো। তো ভাই রে ভাই, টেক্কা সিনেমাটি দেখে বাড়ি আসার কয়েক ঘন্টা পরেই দেখলাম ইউটিউবে টেক্কা ভিডিও রিভিউ ছড়াছড়ি। তাই আমি ভাবলাম যে আমার মতো পাতিমাল টেক্কা রিভিউ না করলেও চলবে। বাকি দুটো সিনেমা দেখার আর সময় হয়ে উঠলো না। তারপর হঠাৎ একদিন সময় পেয়ে আমি চলে গিয়েছিলাম বহুরূপী সিনেমাটিকে দেখতে। সিনেমাটিকে দেখেছি আমি কালীঘাটের লেক মলে, মানে আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। যাই হোক, সিনেমাটি দেখার আগে আমি খুব একটা সিরিয়াস ছিলাম না, কিন্তু সিনেমা হলে গিয়ে যখন সিনেমাটি দেখলাম, সিনেমা হল থেকে বেরোনোর সময় আমি ঠিক করে নিয়েছিলাম যে যত দেরি হোক না কেন বা যতদিন পরই হোক না কেন আমি এই বহুরূপী সিনেমাটিকে একটা রিভিউ ভিডিও বানাবোই বানাবো। সিনেমাটি আমার এত ভালো লেগেছে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এবং শুধু আমার নয়, সবারই ভালো লাগার মতো সিনেমা হলো এই বহুরূপী। আর সবাই পছন্দও করছে, তাই বর্তমানে সিনেমাটির IMDb রেটিং রয়েছে 8.5 এবং যার বুক মাই শোতে রেটিং রয়েছে 8.8। এই বহুরূপী সিনেমার পরিচালক হলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। তারা বরাবরই ভালো মানের সিনেমা বানানোর জন্য পারদর্শী, তাই এবারও তারা প্রমাণ করে দিয়েছেন যে ভালো মানের সিনেমা বানাতে গেলে কোনো বড় স্টারের প্রয়োজন হয় না, বা সিনেমাতে কোনো বাজে ভাষা বা নোংরা গান ব্যবহার করলে সিনেমা হিট হয় না। প্রতি বছর কিন্তু দুর্গাপুজোতে সৃজিত মুখার্জি সিনেমা সব থেকে বেশি সুপারহিট হয়, কিন্তু এবারে দেবদা এবং সৃজিত মুখার্জি দুজনেই ফেল করে গেলেন এই বহুরূপী সিনেমার কাছে, যার বর্তমানে আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 12 কোটি টাকার কাছাকাছি, এবং টেক্কা সিনেমাটির আয় দেখাচ্ছে মাত্র 4 কোটি টাকা। তাহলেই ভেবে দেখুন যে টেক্কা সিনেমাটির থেকে কত বড় মাপের সিনেমা হলো এই বহুরূপী। তো কি আছে এই বহুরূপী সিনেমাতে যার জন্য সবাইকে পিছনে ফেলে একাই ছুটে চলেছে? চলুন সেই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমে এই সিনেমাটির গল্প হালকা করে আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিই, তারপর আসছে সিনেমাটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। মানে সিনেমাটি যেমন কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো পরে আলোচনা করছি। প্রথমে কাহিনীটিকে একটু আলোচনা করে নিই। সিনেমাটিতে দেখানো হয়েছে একটি প্রতিশোধের কাহিনী, যে কাহিনীতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি, আবির চ্যাটার্জি, কৌশানী ও রীতাভরি চক্রবর্তী। গল্পটি প্রথমেই দেখানো হয় একজন সৎ পুলিশ অফিসারকে, যে তার দায়িত্ব পালন করেন একদম সৎভাবে, এবং সেই পুলিশ অফিসারটির চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। এরপর দেখানো হয় একজন খুনের আসামিকে, যে খুন না করেও বিনা কারণে তাকে জেলে যেতে হয়, আর এই আসামির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি। পুরো গল্পটি পুলিশ এবং আসামির মধ্যেই ঘুরতে থাকে। মানে শিবপ্রসাদ মুখার্জি যখন খুন না করেই বিনা কারণে জেলে আসে, তখন আবির চ্যাটার্জি কোনো কিছু না জেনেই তার উপর প্রচুর টর্চার করেন, আর সেটাতেই শিবপ্রসাদ মুখার্জির রাগ যে কোনো কিছু তদন্ত না করে ভালোভাবে কোনো কিছু না জেনেই আমার উপর কেন এত টর্চার করা হলো। তারপর কয়েক বছর পর সেই আসামি জেল থেকে ছাড়া পায়, ততক্ষণে সেই পুলিশ অফিসারটি ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, এবং সেই খবরটিও সে পেয়ে গেছিল জেলের মধ্যে থাকা তার একজন ভাইয়ের কাছ থেকে। এরপর শুরু হয় প্রতিশোধের পালা। শিবপ্রসাদ মুখার্জি জেল থেকে ছাড়া পেয়ে তিনি ঠিক করেন যে ব্যাংক লুট করবেন, কিন্তু কোথায়? তিনি ব্যাংক লুট করবেন সেই জায়গায় যেইখানে আবির চ্যাটার্জি নতুন ট্রান্সফার হয়ে নতুন জয়েন করেছেন, সেই এলাকাতে তিনি ব্যাংক লুট করবেন। সেইখানে ব্যাংক লুট করবেন যাতে আবির চ্যাটার্জি হেনস্থা হয়। তারপর সে বেশ কয়েকজনকে নিয়ে একটা দল তৈরি করতে থাকেন, এবং সেই দলের সাহায্যে সে একের পর এক ব্যাংক লুট করতে থাকেন, এবং আবির চ্যাটার্জি তাদেরকে ধরতে না পেরে হেনস্থা হতে থাকেন। আর এভাবেই চলতে চলতে শেষ পর্যন্ত এমন একটি পরিস্থিতির শিকার হলেন সেই পুলিশ অফিসার, যেখানে নিজেই একজন আসামি হয়ে দাঁড়িয়ে রইলেন। আর এভাবেই সেই আসামি তার উপর হওয়া বিনা কারণে টর্চারের প্রতিশোধ নিলেন সেই অফিসারের উপর। গল্পটি খুবই সহজ সরল, কিন্তু সেই সহজ সরল গল্পটিকে যেভাবে পর্দাতে উপস্থাপন করেছেন দুই পরিচালক, সেটি সিনেমা হলে গিয়ে না দেখলে একেবারেই বোঝা সম্ভব নয়। তো এই আসামির চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই, মানে শিবপ্রসাদ মুখার্জি নিজেই অভিনয় করেছেন এই আসামির চরিত্রে। এর আগেও তিনি বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন। তার মধ্যে আমার দেখা সব থেকে ভালো ক্যারেক্টারটি হলো হামি সিনেমাতে লালটু বাবুর ক্যারেক্টারটি। সেই লালটু বাবুর ক্যারেক্টারটি দেখার পর থেকেই কিন্তু আমি ওনার একজন বড় অন্ধভক্ত হয়ে গেছি। আর এই বহুরূপী সিনেমাতে তিনি এমন অভিনয় করেছেন, সত্যি বলতে তিনি এবারও কিন্তু অনেক বড় বড় অভিনেতাকে হার মানিয়ে দিয়েছেন। এরপর বলি পুলিশ অফিসার মানে আবির চ্যাটার্জির কথা। তো আবির চ্যাটার্জির অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি বরাবরই ভালো অভিনয়ই করে থাকেন। আর এই বহুরূপী সিনেমাতে তার বিপরীত কিছু হয়নি, কিন্তু আমি পরিচালক শিবপ্রসাদ মুখার্জি বাবুকে বলবো যে আবির বাবুকে এতটা হেনস্থা না করলেও পারতেন।
এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। এরপর বলবো কৌশানীর কথা। তো কৌশানী অভিনয় করেছেন শিবপ্রসাদ বাবু মানে সেই আসামের স্ত্রীর চরিত্রে, যার প্রথম দেখা মেলে সিনেমাতে একজন পকেটমার হিসেবে। তো এখানে আমি বলবো যে আমার লাইফে আমি কৌশানীর যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে এই বহুরূপী সিনেমাতে তার অভিনয় আমার মন কেড়েছে। কিন্তু এর আগেও একবার মন কেড়েছিল কৌশানী, যখন সে আমাদের হাড়োয়াতে টিএমসি পার্টির প্রোগ্রামে এসেছিল। ছাড়ো এসব ফালতু কথা, কাজের কথায় আসি। তো আমি জানি যে কৌশানী অনেকবার অনেক রকম ভাবে ট্রোলের শিকার হয়েছেন এবং এখনো তাকে নিয়ে অনেকে ট্রোল করেন। অনেকে তো এও বলেন যে কৌশানী অভিনয়ই পারে না। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা গিয়ে সিনেমা হলে একবার বহুরূপী সিনেমাটিকে দেখো, তোমাদের মাথা থেকে ওই ভুলগুলো আউট হয়ে যাবে। একজন গ্রামের সাধারণ ঘরের মেয়ে যে সাধারণ জীবনযাপন সেটি পর্দাতে যেভাবে ফুটিয়ে তুলেছেন কৌশানী, সেটি সত্যিই কিন্তু প্রশংসিত। আর আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন রীতাবরী চক্রবর্তী। তিনি অভিনয় করেছেন সেই পুলিশ অফিসারটির স্ত্রীর চরিত্রে, যার ক্যারেক্টারটি ছিল একটি সন্দেহজনক স্ত্রীর চরিত্র। মানে স্বামী যদি একটু দেরি করে বাড়ি ফেরে তাহলেও সমস্যা, বা স্বামী যদি একটু বেশি ফোনে কথা বলে তাহলেও সমস্যা। কিন্তু এইগুলো সে এই কারণেই করে যাতে তার স্বামী তার থেকে দূরে না যেতে পারে বা অন্য কোনো নতুন সম্পর্কে জড়িয়ে না যেতে পারে। আর রীতাবরীকে এই চরিত্রে মানিয়েছেও খুব সুন্দর এবং তিনি তার শতভাগ দিয়ে এই চরিত্রটিকে একেবারেই অসামান্য করে তুলেছেন। সিনেমাটির সঙ্গীত ছিল খুবই সুন্দর এবং যার ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল অসম্ভব সুন্দর। আর সব থেকে দারুণ জিনিস হলো সিনেমাটিতে কৌশানীর একটি আইটেম সং ছিল, যেটি সত্যিই খুবই সুন্দর ছিল। তো সিনেমাটির সবকিছুই আমার দারুণ লেগেছে, খারাপ লাগার মতো তেমন কোনো কিছু লক্ষ্য করিনি। তবে ক্লাইম্যাক্সে যে আসামি ধরার দৃশ্যটি দেখানো হয়েছে সেটি আরেকটি অন্যরকম ভাবে দেখালে আমার মনে হয় আরো ভালো লাগতো। তো যারা এখন এই সিনেমাটিকে দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা সিনেমা হলে গিয়ে এই বহুরূপী সিনেমাটিকে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সিনেমাটি দেখার পর সিনেমাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের এই ভিডিওতে যে মন্তব্যগুলো আমি করলাম সেগুলো সম্পূর্ণই আমার নিজের, আমার সঙ্গে কারোর মতের মিল নাও থাকতে পারে, এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুরো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।